বাংলাদেশের মাত্র ২৫০০ সীমান্তরক্ষীর কাছে ২৫,০০০ মিয়ানমার সৈন্য চরমভাবে মার খেতে খেতে পিছু হটতে বাধ্য হয়েছিল। পিছনে পড়ে থাকে মিয়ানমারের ৬ শতাধিক লাশ। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবথেকে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে ধরা হয় এই যুদ্ধকে। তবুও এত বড় সংঘর্ষকে সম্পূর্ণ গোপন করা হয়েছে দু দেশেই। হয়তো অনেকেই এর মধ্যে অনুমান করে ফেলেছেন আজকের পর্ব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংগঠিত নাফ যুদ্ধকে নিয়ে। প্রিয় দর্শক, চলুন তাহলে ফিরে যাই দুদেশের মধ্যে সংগঠিত সেই রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্রে। যদিও অনেকেই এই যুদ্ধের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাই ভিডিওর শেষ অংশে এই যুদ্ধের সত্যতা নিয়ে থাকবে বেশ কয়েকটি জোরালো যুক্তি ও প্রমাণ। আশা করি সবার সংশয় কেটে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই সেই যুদ্ধের প্রেক্ষাপট জেনে নিই আমরা। কেন এরকম একটি রক্তাক্ত যুদ্ধে জড়ালো বাংলাদেশ? সময়টা ৯০-এর দশক। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নাফ নদীতে একের পর এক বাঁধ দিয়ে যাচ্ছে দেশটি। যদিও ১৯৬৬ সালে তৎকালীন বার্মা ও পূর্ব পাকিস্তানের মধ্যে এই নদীকে নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয় যেহেতু নাফ নদী এই দুটি দেশের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে, তাই এই নদীর প্রবাহে বাধা হয় এমন কোনো স্থাপনা করা যাবে না। সেই চুক্তি অগ্রাহ্য করে নাফ নদীর মোট ১২টি শাখার মধ্যে ১১টিতেই বাঁধ দেয় মিয়ানমার। ২০০০ সালে মিয়ানমার নাফ নদীর সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে উদ্যোগী হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশ অংশে ভাঙনের সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল, যাতে টেকনাফ শহরের অস্তিত্বই বিলীন হতে পারত। তাই বাংলাদেশ রাইফেলস ১৯৬৬ সালের চুক্তি মোতাবেক বাঁধ নির্মাণ না করতে অনুরোধ জানালে মিয়ানমার সীমান্তরক্ষী অশোভন ও অপেশাদারী আচরণ শুরু করে। নিজেদের আগ্রাসী অবস্থান থেকে ফিরে না গিয়ে উল্টো টেকনাফ সীমান্তে মিয়ানমার সেনা ও নৌ সীমান্তরক্ষী মিলিয়ে মোট ২৫,০০০-এর মতো সেনা জড়ো করে। মিয়ানমারের কি উদ্দেশ্য ছিল এটা পরিষ্কার। তারা প্রস্তুতি নিয়েই অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে নাফ নদীতে বাঁধ দেয়া শুরু করে এবং বাংলাদেশ কোনো প্রকার বাধা দিতে আসলে সরাসরি হামলা চালাবে সে পরিকল্পনা নিয়েই তারা এগিয়ে যায়, যার প্রমাণ পাওয়া যায় সে সময়কার মিয়ানমার থেকে পাঠানো তাদের একটি চিঠিতে। সেখানে লেখা হয়, From Nasaka headquarters to BDR headquarters, Bangladesh, we are warning you to behave, otherwise we will teach you lessons you will never forget. নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আগ্রাসী ছিল সেই সময়কার মিয়ানমার বাহিনী। ফলে শিক্ষা পেতে নয়, এরকম একটি অহংকারী বাহিনীকে শিক্ষা দেওয়াটা আমাদের জন্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছিল। তৎকালীন বিডিআর প্রধান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন এবং তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মর্টার গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ২৫ লাখ গোলাবারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি গোলাবারুদ মূল রণাঙ্গনে পাঠিয়ে দেন। মূল যুদ্ধ শুরু হয়েছিল ২০০০ সালের ৮ই জানুয়ারি দুপুর ২:৩০টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করেছিলেন। সেখান থেকেই তিনি একটি সাংকেতিক কোডের মাধ্যমে যুদ্ধ শুরুর আদেশ দিয়েছিলেন। জানেন কি ছিল সেই সাংকেতিক কোড? সেটি ছিল বিসমিল্লাহ। আর এটি শোনার সাথে সাথে বাংলার বীর সীমান্তরক্ষীরা একসাথে হামলা চালায় মিয়ানমার বাহিনীর উপর। যুদ্ধ সংগঠিত হয়েছিল টেকনাফের হোয়াইখং ইউনিয়নে তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর বাহিনী। অতর্কিত হামলায় মিয়ানমার বাহিনী দিশেহারা হয়ে পড়ে, কারণ তারা ভাবতেও পারেনি বাংলাদেশের পক্ষ থেকে কোনো আক্রমণ আসতে পারে। মুহূর্তেই মিয়ানমার বাহিনী বাংলার বীরদের আক্রমণে লেজ গুটিয়ে পালাতে থাকে।
কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের সারপ্রাইজ এটাকে মিয়ানমারের ৬ শতাধিক সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিকরা নিহত হয়, আর বাংলাদেশের পক্ষে মৃত্যুর সংখ্যা ছিল 0। যদিও অনেক যোদ্ধাই তখন আহত হয়েছিল। প্রতিপক্ষের এই হতাহতের খবর গোয়েন্দা সূত্রে পাওয়া যায়। যুদ্ধের কিছু আগেই বেশ কিছু গোয়েন্দাকে সীমানার ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য। গোয়েন্দা তথ্য থেকে জানা যায় একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে মিয়ানমারের নিয়মিত বাহিনীর 25,000 সৈন্য যুদ্ধের জন্য উপস্থিত হয়েছিল। সেই তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই কম, 2,500-এর মতো সৈন্য, তাও আধা সামরিক বাহিনী। যুদ্ধে এই ভয়াবহ তথ্য ইয়াঙ্গুনে পৌঁছাতে সময় লাগেনি। ততক্ষণে তাদের সামরিক কর্তারা বুঝে কোথায় হাত দিয়েছে তারা। মিয়ানমার জেনারেল থানসোয়ে 9 জানুয়ারি রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করে বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই মিয়ানমারের। যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে 10 জানুয়ারি নাগাদ যুদ্ধ স্থগিত হয়ে পড়ে। বারবার নিঃশর্ত আলোচনার প্রস্তাব গ্রহণ করে ঢাকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জানিবুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন সামরিক বেসামরিক বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। শোনা যায় পরাজয়ের আঘাতে বর্মী কর্মকর্তারা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তারা দ্বিপাক্ষিক বৈঠকে কোনো টাইপরাইটার পর্যন্ত সরবরাহ করেনি। এর কারণে হাতে লেখা অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয় যাতে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনো বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মিয়ানমার। এছাড়াও যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা ও রাজনৈতিক সমাধানে গুরুত্ব আরোপ করে দেশটি। এখন প্রশ্ন হলো, এত বড় একটি সামরিক অপারেশন কেন সেনাবাহিনী ব্যবহার না করেই শুধুমাত্র তৎকালীন বিডিআরের মাধ্যমে করার পরিকল্পনা করা হলো? নিশ্চয়ই আপনারা সবাই জানেন, কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী হলো আধা সামরিক বাহিনী, পুরো যুদ্ধের জন্য যাদের ব্যবহার করা হয় না। তাহলে এত বড় ঝুঁকি কেন নিল বাংলাদেশ? এটা করা হয়েছিল কারণ এই আক্রমণকে মিয়ানমার যেন কোনোভাবেই বিশ্বের কাছে বাংলাদেশের সামরিক অপারেশন হিসেবে প্রমাণ করতে না পারে। এটা শুধুমাত্র যে সীমান্ত সংঘর্ষ হিসেবে মনে করা হয়, যেখানে যে কোনো সামরিক অভিযান করা হয় গভীর রাত কিংবা ভোর রাতে, সেখানে এই হামলা করা হয়েছিল দুপুরবেলায়। এছাড়া তৎকালীন বিডিআর প্রধান নিজেও যুদ্ধক্ষেত্রে না থেকেছিলেন দিনাজপুরে তার নিয়মিত পরিদর্শনে, যাতে কোনোভাবেই পরিকল্পিত এই আক্রমণকে চতুর মিয়ানমার বাহিনী বাংলাদেশের সামরিক আগ্রাসন হিসেবে বিশ্বব্যাপী প্রচার করতে না পারে। এছাড়া সেনাবাহিনী দিয়ে এই অভিযান করা হলে এটিকে দুটি দেশের যুদ্ধ হিসাবে ধরা হতো, যেখানে প্রথম আক্রমণকারী হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে পারত মিয়ানমার। বাংলাদেশের উদ্দেশ্য ছিল বেয়ারা মিয়ানমারকে একটা শিক্ষা দেয়া, আর তা সম্ভব হয়েছে। প্রতিবেশী অনেক দেশের মতো শুধুমাত্র ফাঁকা আওয়াজ না দিয়ে আমাদের বীর সেনারা যুদ্ধের মাঠেই দেখিয়ে দেয় নিজেদের জীবনকে তুচ্ছ করে শত্রুকে কিভাবে শিক্ষা দিতে হয়। চলুন দর্শক, এবার সেই ভয়ঙ্কর নাফ যুদ্ধের সপক্ষে কিছু প্রমাণ দেখে আসি। এই যে পদকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই নাফ যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি সৈনিককে দেয়া হয়েছিল যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের জন্য। তৎকালীন বাংলাদেশ রাইফেলস থেকে দেয়া সেই পদকের নাম ছিল নাফ পদক। সেদিন নাফ নদীর তীরে যদি কিছুই না হয়ে থাকে, তাহলে এই পদক নিশ্চয়ই নদী তীরে ঘুরে বেড়ানো আর বাতাস খাওয়ার জন্য দেয়া হয়নি। বুদ্ধিমানদের জন্য নাকি একটা ইঙ্গিতই যথেষ্ট। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।